ভারতীয় মিডিয়া আওয়ামী লীগের হয়ে এক ধরনের ছায়াযুদ্ধ চালাচ্ছেন। সরকারের মন্ডুপাত শুরু করলেন, আপনি প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন। সাংবাদিক অ্যালেন হুইটলির গল্পটা এর আগেও একবার করেছিলাম। বেশ কয়েক বছর আগে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। রয়টার্সের এই সাংবাদিক সে সময় সাক্ষাৎকার নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং স্যার ফজলে হাসান আবেদের। আলাদা আলাদা ওই সাক্ষাৎকারে দুইজনের কাছেই তার একটা কমন প্রশ্ন ছিল। সেটা ছিল যে তাদের কোনো হতাশা আছে কিনা, কোনো আফসোস আছে কিনা। তারা যেটা উত্তর দিয়েছিলেন তার মধ্যে অদ্ভুত একটা মিল আছে। দুজনই বলেছিলেন যে তাদের আরো অনেক কিছু করার ছিল, কিন্তু তারা সেটা করতে পারেননি। এই গল্পটা কেন বললাম? এতে যেটা বোঝা যায় যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বা ফজলে হাসান আবেদের মতো মানুষরা, ওনারা বড় মানুষ হলেও ওনাদেরও অনেক জীবনে হতাশাজনক অধ্যায় আছে, এবং তারা কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। বিশেষত প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন, তখন তিনি তো অবশ্যই সমালোচনার যোগ্য, এবং সমালোচনা তাকে শুনতেই হবে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে কি প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের সরকারের দায়িত্ব নিলেন। আমরা যেটা দেখেছি যে জুলাই এবং আগস্ট মাসে শেখ হাসিনা সরকার অত্যন্ত নিষ্ঠুর নির্দয়ভাবে এখানে আমাদের সন্তানদের, আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করেছে। জাতিসংঘ যেটাকে চিহ্নিত করেছে মানবতা বিরোধী অপরাধ হিসেবে। সেই প্রেক্ষাপটে 5 তারিখ যখন হাসিনা পালিয়ে যান, তখন 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের দৃশ্যত কোনো সরকার ছিল না। এই অবস্থায় ফ্রান্স থেকে এসে প্রফেসর ইউনূস বাংলাদেশ সরকারের দায়িত্ব নেন, এবং একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, আমি যেটা বলবো যে শেখ হাসিনা এবং তার সহযোগীরা ছাড়া বাংলাদেশের সকল মানুষ এবং রাজনৈতিক শক্তির সমর্থনে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন। এটা আমি আগেও একবার বলেছি যে কেউ কেউ যে বলেন যে এই সরকার নির্বাচিত নয়, সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে এই সরকার এই জনগণের এক ধরনের ম্যান্ডেটের মাধ্যমে প্রতিষ্ঠিত। তারা অনন্তকালের জন্য নির্বাচিত না। তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে এবং চলে যেতে হবে, সেটা ঠিক আছে। এখন এই সরকার যে দায়িত্ব নিল, সরকারকে মনে করেন আপনি 1 সপ্তাহ সময় দিলেন না, সমালোচনা শুরু করলেন, সরকারের মন্ডুপাত শুরু করলেন, আপনি প্রফেসর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন, যেটা আমরা দেখলাম ভারতীয় মিডিয়ায় রীতি। ভারতীয় মিডিয়া গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছে, এবং এটা হলো মিথ্যার যুদ্ধ, গুজবের যুদ্ধ। তারা কোথা থেকে যেসব আজগুবি সব তথ্য পাচ্ছে সেটা কেউ জানে না, মানে সত্যতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সেরকম তথ্য তারা বারবার ছড়িয়ে যাচ্ছে। যে আমি যেটা বলবো, আজকে বাংলাদেশের অন্তত 3জন বিশিষ্ট মানুষ, এদের বিশিষ্ট, সবাইকে বিশিষ্ট বলা ঠিক হবে কিনা সেটা প্রশ্ন থেকে যেতে পারে, বা বিশিষ্ট মানুষ আসলে কারা সেটাও এক ধরনের প্রশ্ন আছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রফেসর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার আগ থেকে বা দায়িত্ব নেওয়ার পরপরই গোলাম মাওলা রনি সরকারের সমালোচনায় মুখর হলেন। একাধিক দল করেছেন তিনি। আওয়ামী লীগের এমপি ছিলেন, পরে বিএনপিতে যোগ দেন, এবং কখনো কখনো তার কথা শুনে কেউ কেউ তাকে জামাতও মনে করে। কিন্তু সে যাই হোক, আমরা যেটা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপর থেকে তিনি সরকারের সমালোচনায় খুবই মুখর, এবং আজ পর্যন্ত তিনি সেটা চালিয়ে যাচ্ছেন, এবং অত্যন্ত উস্কানিমূলক, কিছু কিছু ক্ষেত্রে অশ্লীল ভাষায় তিনি সরকারের সমালোচনা করছেন। আরেকটা আপনাদের স্মরণ করাতে চাই যে সাংবাদিক দীপ্তি চৌধুরী বা উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে আন্দোলন চলাকালীন সময়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যে কটাক্ষ করেছিলেন, যে ভিডিও ভাইরাল হয়েছিল, সে একই অনুষ্ঠানে গোলাম মাওলা রনিও উপস্থিত ছিলেন, এবং তার যে অ্যাটিটিউড, তার যে অশ্লীল হাসি, সেটা আমার কাছে খুবই আপত্তিকর মনে হয়েছিল। তার যে কথাবার্তা, আমার কাছে শামসুদ্দিন চৌধুরী মানিকের চেয়ে তার ওই সময়কার ভূমিকা কম খারাপ মনে হয়নি। কিন্তু যেটা বললাম যে গোলাম মাওলা রনি সরকারের বিরুদ্ধে প্রতিদিন 2টা ভিডিও বানানো, টকশোতে গিয়ে 5টা সমালোচনা করা তার একটা রুটিনের অংশ হিসেবে করে নিয়েছেন, এবং এটাকে একটা ধারাবাহিক আওয়ামী লীগের পক্ষে একটা ছায়াযুদ্ধ হিসেবে আমার কাছে মনে হয়েছে। একইভাবে একজন সিনিয়র সাংবাদিক, যিনি টকশোর খুবই আলোচিত মানুষ, তিনিও দেখলাম তার বিভিন্ন ইউটিউব চ্যানেলে বক্তব্যে, বিশেষত টকশোর চেয়েও ইউটিউব চ্যানেলে বেশি সরকারের সমালোচনায় মুখর হলেন। তাকে আওয়ামী লীগের একজন বিশিষ্ট সমালোচক মনে করা হতো। আওয়ামী লীগ আমলে তিনি নানাভাবে হয়রানিরও শিকার হয়েছেন। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রথমত এনসিপি নাগরিক পার্টির সমালোচনায় মুখর হলেন, এবং তারপর ইউনূস সরকারের সমালোচনায় মুখর হলেন, এবং নানা রকম উস্কানিমূলক, মানে যেসব কন্টেন্ট তৈরি করেছেন তার বেশ কিছু উস্কানিমূলক হিসেবে চিহ্নিত করা যায়। আরেকজনের কথাও বলতে পারি, যিনি টকশোর আলোচিত চরিত্র, তিনিও ইউটিউব চ্যানেলে যথারীতি প্রতিদিনই সরকারের মন্ডুপাত করেন। আমি যেটা বলেছি, কোনো সরকারি সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং প্রফেসর ইউনূসের সরকার তো অবশ্যই নয়। কিন্তু আপনি কি কোনো বিশেষ উদ্দেশ্যে এই সরকারের বিরুদ্ধে
একটা কথা বলে রাখা দরকার যে এই যে মত প্রকাশের স্বাধীনতার বিষয়টা, সেটা ফরাসি বিপ্লবের পর সারা পৃথিবীতে এটা বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে এবং এটা অনেকটা স্বীকৃতি পায় যে না, মানুষের মত প্রকাশের স্বাধীনতার তার যে গুরুত্ব, এটা যে একটা বিরাটত্ব, সেটা প্রথমত সবচেয়ে বেশি স্বীকৃতি পায় ফরাসি বিপ্লবের পর। কিন্তু আপনি কিন্তু কারো বিরুদ্ধে ঘৃণা ছড়াতে পারেন না, আপনি তো দিনের পর দিন কোন একটা বিশেষ এজেন্ডায় প্রচারণা চালাতে পারেন না, আপনি তো পলাতক কোনো খুনি শাসকের পক্ষে ছায়াযুদ্ধ চালাতে পারেন না। আজকের আলোচনা এখানেই শেষ করলাম।